নমস্কার। বেঙ্গলি ল্যাব চ্যানেলের নতুন উদ্যোগ বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস নিয়ে উপন্যাসের সম্ভার। উপন্যাসের প্রতিটি পর্ব মিস না করার জন্য আর অভিনব সাহিত্যের ডালি হাতের কাছে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করবেন ও আরও কি উপন্যাস জানতে চান তা আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশাপূর্ণা দেবীর জন্ম ৮ই জানুয়ারি ১৯০৯, মৃত্যু ১৩ই জুলাই ১৯৯৫। উত্তর কলকাতার পটলডাঙ্গায় মামার বাড়িতে আশাপূর্ণা দেবীর জন্ম। সমাজের কঠিন নিয়মে মাতৃভাষা শিক্ষার বা পাঠাভ্যাসের সুযোগ তিনি পাননি। অদম্য পড়ার বাসনা ও মাতৃ সান্নিধ্যে সাহিত্য ও জীবন সম্বন্ধে অনুসন্ধিৎসায় তাকে সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করেছে। প্রথম কবিতা ১৩২৯ সালে শিশুসাথী পত্রিকায় প্রকাশিত হয়। মাত্র ১৫ বছর বয়সে কবিতা প্রতিযোগিতায় প্রথম সাহিত্য পুরস্কার পান। ১৩৪৫ সালে শিশুদের জন্য ছোট ঠাকুরদার কাশী যাত্রা ও ১৩৫১ সালে বড়দের জন্য লেখা উপন্যাস প্রেম ও প্রয়োজন। বিবাহসূত্রে আবদ্ধ হন কৃষ্ণনগর নিবাসী কালিদাস গুপ্তের সাথে। বাংলায় নারীবাদী সাহিত্য নিয়ে চিন্তা করতে গেলে প্রথমেই মনে আসে আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস। প্রথম প্রতিশ্রুতি ১৯৬৪, সুবর্ণলতা ১৯৬৭ ও বকুল কথা ১৯৭৪। আজ আমি আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর কালজয়ী ত্রয়ী উপন্যাস অবলম্বনে প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। সত্যবতীর গল্প আমার লেখা নয়। এ গল্প বকুলের খাতা থেকে নেওয়া। বকুল বলেছিল, একে গল্প বলতে চাও গল্প, সত্যি বলতে চাও সত্যি। বকুলকে আমি ছেলেবেলা থেকে দেখেছি, এখনো দেখছি। বরাবরই বলি, বকুল তোমায় নিয়ে গল্প লেখা যায়। বকুল হাসে, অবিশ্বাস্য আর কৌতুকের হাসি। না, বকুল নিজে কোনোদিন ভাবে না তাকে নিয়েও গল্প লেখা যায়। নিজের সম্বন্ধে কোনো মূল্যবোধই নেই বকুলের, কোনো চেতনাই নেই। বকুলও যে সত্যিই পৃথিবীর একজন, এ কথা যেন মানতেই পারে না বকুল। সে শুধু জানে সে কিছুই নয়, কেউই নয়, অতি সাধারণের একজন, এক্কেবারে সাধারণ, যাদের নিয়ে গল্প লিখতে গেলে কিছুই লেখবার থাকে না। বকুলের এ ধারণা গড়ে ওঠার মূলে হয়তো ওর জীবনের বনেদের তুচ্ছতা। হয়তো এখন অনেক পেয়েও শৈশবের সেই অনেক কিছু না পাওয়ার ক্ষোভটা আজও রয়ে গেছে তার মনে। সেই ক্ষোভই স্তিমিত করে রেখেছে তার মনকে, কুণ্ঠিত করে রেখেছে তার সত্তাকে। বকুল সুবর্ণলতার অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে একজন। সুবর্ণলতার শেষ দিকের মেয়ে। সুবর্ণলতার সংসারে বকুলের ভূমিকা ছিল অপরাধীর। অজানা কোনো এক অপরাধে সব সময় সন্ত্রস্ত হয়ে থাকতে হবে বকুলকে। এ যেন বিধি নির্দেশিত বিধান। বকুলের শৈশব মন গঠিত হয়েছিল তাই অদ্ভুত এক আলো ছায়ার পরিমণ্ডলে, যার কতকাংশ শুধু ভয়, সন্দেহ, আতঙ্ক, ঘৃণা, আর কতকাংশ জ্যোতির্ময় রহস্যপুরীর উজ্জ্বল চেতনায় উদ্ভাসিত। তবু মানুষকে ভালো না বেশে পারে না বকুল। মানুষকে ভালোবাসে বলেই তো। কিন্তু থাক, এটা তো বকুলের গল্প নয়। বকুল বলেছে, আমার গল্প যদি লিখতেই হয় তো সে আজ নয়, পরে। জীবনের দীর্ঘ পথ পার হয়ে এসে বুঝতে শিখেছে বকুল, পিতামহী প্রপিতামহীর ঋণ শোধ না করে নিজের কথা বলতে নেই।
নিভৃত গ্রামের ছায়ান্ধকার পুষ্করিণী ভরা বর্ষায় উপচে পড়া নদীতে মিশে স্রোত হয়ে ছোটে। সেই ধারায় ছুটে ছুটে একদিন সমুদ্রে গিয়ে পড়ে। সেই ছায়ান্ধকারের প্রথম ধারাকে স্বীকৃতি দিতেই হবে বৈকি। আজকের বাংলাদেশের অজস্র বকুল পারুলদের পিছনে রয়েছে অনেক বছরের সংগ্রামের ইতিহাস। বকুল পারুলদের মা, দিদিমা, পিতামহী আর প্রপিতামহীদের সংগ্রামের ইতিহাস। তারা সংখ্যায় অজস্র ছিল না, তারা অনেকের মধ্যে মাত্র একজন। তারা একলা এগিয়েছে, এগিয়েছে খানা ডোবা ডিঙিয়ে, পাথর ভেঙে কাঁটা ঝোপ উপড়ে। পথ কাটতে কাটতে হয়তো দিশেহারা হয়েছে, বসে পড়েছে নিজেরই কাটা পথের পথ জুড়ে। আবার এসেছে আরেকজন, আর আরব্ধ কর্মভার তুলে নিয়েছে নিজেরই হাতে। এমনি করেই তো তৈরি হলো রাস্তা, যেখান দিয়ে আজ বকুল পারুলরা এগিয়ে চলেছে। বকুলরাও খাটছে বৈকি, না হলে চলবে কেন? শুধু তো পায়ে চলার পথ চললেই কাজ শেষ হলো না, রথ চালাবার পথ চাই যে। সে পথ কে কাটবে কে জানে, সে পথ কারা চালাবে কে জানে। যারা চালাবে তারা হয়তো অলস কৌতূহলে অতীত ইতিহাসের পাতা উল্টে দেখতে দেখতে সত্যবতীকে দেখে হেসে উঠবে। নাকে নোলক আর পায়ে মল পড়া 8 বছরের সত্যবতীকে। বকুলও একসময় হাসত, এখন হাসে না। অনেকটা পথ পার হয়ে এসে বকুল পথের মর্মকথা বুঝতে শিখেছে। তাই যে সত্যবতীকে বকুল কোনোদিন চোখেও দেখেনি, তাকে দেখতে পেয়েছে স্বপ্নে আর কল্পনায়, মমতায় আর শ্রদ্ধায়। তাই তো বকুলের খাতায় সত্যবতীর এমন স্পষ্ট চেহারা আঁকা রয়েছে। নাকে নোলক, কানে সারমাকড়ি, পায়ে ঝাঁঝর মল, বৃন্দাবনী ছাপের 8 হাতি শাড়ি পরা 8 বছরের সত্যবতী। বিয়ে হয়ে গেছে বছরখানেক আগে, এখনো ঘরবসত হয়নি। অপ্রতিহত প্রতাপে পাড়াশুদ্ধ ছেলে মেয়ের দলনেত্রী হয়ে যথেচ্ছ খেলে বেড়ায়। সত্যবতীর মা, ঠাকুমা, জেঠি, পিসি এঁটে উঠতে পারে না ওকে। পারে না হয়তো সত্যবতীর যথেচ্ছাচারের ওর বাপের কিছু প্রশ্রয় আছে বলে। সত্যবতীর বাপ রামকালী চাটুজ্জে। চাটুজ্জে বামুনের ঘরের ছেলে হলেও ব্রাহ্মণ জনচিত পেশা তার নয়। অন্য শাস্ত্রপালা, বেদ, বেদান্ত বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন আয়ুর্বেদ। ব্রাহ্মণের ছেলে হয়েও কবিরাজি করেন রামকালী, তাই গ্রামে ওর নাম নাড়িটেপা বামুন। ওর বাড়ির নাম নাড়িটেপার বাড়ি। রামকালীর প্রথম জীবনটা ওর অন্য সব ভাই আর অন্যান্য জ্ঞাতি গোত্রদের চাইতে ভিন্ন, কিছুটা হয়তো বিচিত্রও। নইলে ওই আধা বয়সী লোকটার ওইটুকু মেয়ে কেন? সত্যবতী তো রামকালীর প্রথম সন্তান। সে যুগের হিসাবে বিয়ের বয়স এক্কেবারে পার করে ফেলে তবে বিয়ে করেছিলেন রামকালী। সত্যবতী সেই পার হয়ে যাওয়া বয়সের ফল। শোনা যায় নিতান্ত কিশোর বয়সে বাপের ওপর অভিমান করে বাড়ি থেকে পালিয়েছিলেন রামকালী। কারণটা যদিও খুব একটা ঘোরালো নয়, কিন্তু কিশোর রামকালীর মনে বোধ করি সেটাই বেশ জোরালো ছাপ মেরেছিল। কি একটা অসুবিধায় পড়ে রামকালীর বাবা জয়কালী একদিনের জন্য সদ্য উপবিদ্ধারী পুত্র রামকালীর ওপর ভার দিয়েছিলেন গৃহদেবতা জনার্দনের পুজো আরতির। মহোৎসাহে সেই ভার নিয়েছিল রামকালী। তার আরতির ঘণ্টার ধ্বনিতে সেদিন বাড়ি শুদ্ধ লোক ত্রাহি জনার্দন ডাক ছেড়েছিল। কিন্তু উৎসাহের চোটে ভয়ঙ্কর একটা ভুল ঘটে গেল, মারাত্মক ভুল। রামকালীর ঠাকুমা ঠাকুর ঘর মার্জনা করতে এসে টের পেলেন সে ভুল। টের পেয়ে ন্যাড়া মাথার ওপর কদম ছাট চুল সোজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল তার।
ছুটে গিয়ে ভাইপোর অর্থাৎ রামকালীর বাবা জয়কালীর কাছে প্রায় আছড়ে পড়লেন। সর্বনাশ হয়েছে জয়! জয়কালী চমকে উঠলেন। কি হয়েছে পিসি? ছেলেপুলেকে দিয়ে ঠাকুর সেবা করালে যা হয় তাই হয়েছে, সেবা অপরাধ ঘটেছে। রেমো জনার্দনকে ফল বাতাসা দিয়েছে, জল দেয়নি। চড়াং করে সমস্ত শরীরের রক্ত মাথায় গিয়ে উঠল জয়কালীর। করে একটা আর্তনাদ ধ্বনি তুললেন তিনি। পিসি একটা হতাশ নিঃশ্বাস ফেলে সেই সুরে সুর মিলিয়ে বললেন, হ্যাঁ, জানি না এখন কার অদৃষ্টে কি আছে, ফুল তুলসীর ভুল নয় একেবারে তেষ্টার জল। সহসা জয়কালী পায়ের খড়মটা খুলে হাতে নিয়ে চিৎকার করে উঠলেন, রেমো, রেমো! চিৎকারে রামকালী প্রথমটায় বিশেষ আতঙ্কিত হয়নি, কারণ পুত্র পরিজনদের প্রতি স্নেহ সম্ভাষণটাও জয়কালীর এর চাইতে খুব বেশি নিম্নগ্রামের নয়। অতএব সে বেলের আটার হাতটা মাথায় মুছতে মুছতে পিতৃ সকাশে এসে দাঁড়ালো। কিন্তু এ কি, জয়কালীর হাতে খড়ম! রামকালীর চোখের সামনে কতকগুলো হলুদ রঙের ফুল ভিড় করে দাঁড়ালো। ভগবানকে স্মরণ কর রেমো! জয়কালী ভীষণ মুখে বললেন, তোর কপালে আজ মৃত্যু আছে। রামকালীর চোখের সামনে থেকে হলুদ রঙের ফুলগুলো লুপ্ত হয়ে গেল, রইল শুধু নিরন্ধ্র অন্ধকার। সেই অন্ধকার হাতড়ে একবার খুঁজতে চেষ্টা করল রামকালী, কোন অপরাধে বিধাতা আজ তার কপালে মৃত্যুদণ্ড লিখেছেন। খুঁজে পেল না, খোঁজবার সামর্থ্যও রইল না। সেই অন্ধকারটা ক্রমশ রামকালীর চেতনার ওপর ঝাঁপিয়ে পড়ল। জনার্দনের ঘরে আজ পুজো করেছিলি তুই না? রামকালী নীরব। পুজোর ঘরেই তাহলে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, কিন্তু কই, কি? যথারীতি হাত পা ধুয়ে তার পৈতেই পাওয়া চেলির জোড়াটা পরেই তো ঘরে ঢুকেছিল রামকালী। তারপর আসন, তারপর আচমন, তারপর আরতি, তারপর ঠাঁই করে মাথায় ধাক্কা উঠল। জল দিয়েছিলি ভোগের সময়? এই প্রশ্নটি পুত্রকে করছেন জয়কালী খড়মের মাধ্যমে। দিশেহারা রামকালী আরো ২-১০টা ধাক্কার ভয়ে বলে বসলো, হ্যাঁ দিয়েছি তো। দিয়েছিলি? জল দিয়েছিলি? জয়কালীর পিসি যশোদা একেবারে নামের বিপরীত ভঙ্গিতে বলে উঠলেন, দিয়েছিলি তো সে জল গেল কোথায় রে হতভাগা, গেলাস একেবারে শুকনো। প্রশ্ন করতে ঠাকুমা। বুকের গুরুগুরু ভাবটা কিঞ্চিত হালকা মনে হলো। রামকালী ক্ষীণ স্বরে বলে বসল, ঠাকুর খেয়ে নিয়েছে বোধ হয়। কি কি বললি? আর একবার ঠক করে একটা শব্দ, আর চোখে অন্ধকার হয়ে যাওয়া আরো গভীরতম অনুভূতি। লক্ষ্মী ছাড়া শুয়োর বনবরা ঠাকুর জল খেয়ে নিয়েছে? শুধু ভূত হওনি তুমি, শয়তানও হয়েছ। ভয় নেই প্রাণে তোমার? ঠাকুরের নামে মিছে কথা! আর মিথ্যে কথাটা যত না অপরাধ হোক, ঠাকুরের নামের সঙ্গে জড়িত হয়ে ভীষণ অপরাধে পরিণত হয়েছে। রামকালী ভয়ের বশে আবারও মিছে কথা বলে বসল, হ্যাঁ সত্যি বলছি, ঠাকুরের নামে দিব্যি দিয়েছিলাম জল। বটে রে হারামজাদা, বামুনের ঘরের চাঁড়াল, ঠাকুরের নামে দিব্যি জল দিয়েছিস তুই? ঠাকুর খেয়ে ফেলেছে? ঠাকুর খায় জল? মাথার মধ্যে জ্বলছে। রামকালীর মাথার জ্বালায় অস্থির হয়ে সমস্ত ভয় ডর ভুলে বলে বসল, খায় না তো দাও কেন? ও আবার মুখে মুখে চোপা! জয়কালী আর একবার শেষমেশ খড়মটার সৎ ব্যবহার করলেন, করে বললেন, যা দূর হ, বামুনের ঘরের গরু, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। এই বেশি আর কিছু করেননি জয়কালী। আর এরকম ব্যবহার তো তিনি সর্বদাই সবার সাথে করে থাকেন। কিন্তু কিসে যে কি হয়। রামকালীর চোখের সামনে থেকে যেন একটা পর্দা খসে গেল। চিরদিন জেনে আসছেন জনার্দন বেশ একটু দয়ালু ব্যক্তি। কারণে অকারণে
উঠতে বসতে বাড়ির সকলেই বলে, জনার্দন দয়া করো। কিন্তু কোথায় সেই দয়ার কণিকা মাত্র? রামকালী যে মনে মনে প্রাণ ফাটিয়ে চিৎকার করে প্রার্থনা করল, ঠাকুর, এই অবিশ্বাসীদের সামনে একবার নিজ মূর্তি প্রকাশ করো, একবার অলক্ষ্য থেকে দৈববাণী করো। ওরে জয়কালী, বৃথা ওকে উৎপীড়ন করছিস। জল আমি সত্যিই খেয়ে ফেলেছি, এক মুঠো বাতাসা খেয়ে ফেলে বড্ড তেষ্টা পেয়ে গিয়েছিল। না, দৈববাণীর ছায়া মাত্র নেই। সেই মুহূর্তে আবিষ্কার করল রামকালী, ঠাকুর মিথ্যে, দেবতা মিথ্যে, পুজো পাঠ প্রার্থনা সবই মিথ্যে, অমোঘ সত্য শুধু খড়ম। পৈতের সময় তারও একজোড়া খড়ম হয়েছে, তার উপযুক্ত ব্যবহার করতে পারবে রামকালী কে জানে। অথচ এই দণ্ডে সমস্ত পৃথিবীর ওপর সেটা ব্যবহার করতে ইচ্ছে করছে। পৃথিবীতে আর থাকবো না আমি, প্রথমে সংকল্প করল রামকালী। তারপর ক্রমশ পৃথিবীটা ছেড়ে চলে যাওয়ার কোনো উপায় আবিষ্কার করতে না পেরে মনের সঙ্গে রফা করল। পৃথিবীটা আপাতত থাক, ওটা তো যখনই ইচ্ছেই ছাড়া যাবে। ছাড়বার মতো আরো একটা জিনিস রয়েছে, পৃথিবীরই প্রতীক, সেটা বাড়ি। বাড়িই ছাড়বে রামকালী। জন্মে আর কখনো জনার্দনের পুজো যাতে না করতে হয়। তখনও নারী টেপার বাড়ি নাম হয়নি, আদি ও অকৃত্রিম চাটুজ্জে বাড়িই ছিল। সকলের শ্রদ্ধা সমীহের আধারও ছিল। কাজেই বেশ কিছুদিন গ্রামে সাড়া পড়ে রইল চাটুজ্জেদের ছেলে হারিয়ে যাওয়া নিয়ে। গ্রামের সমস্ত পুকুরে জাল ফেলা হলো, গ্রামের সকল দেবদেবীর কাছে মানসিক মানা হলো। রামকালীর মা রোজ নিয়ম করে ছেলের নামে ঘাটে প্রদীপ ভাসাতে লাগলো। জয়কালী নিয়ম করে জনার্দনের ঘরে তুলসী চড়াতে লাগলেন, কিন্তু কিছুই হলো না। ক্রমশ সকলে যখন প্রায় ভুলেই গেল চাটুজ্জেদের রামকালী বলে একটা ছেলে ছিল, তখন গ্রামের একটি যুবক একদিন ঘোষণা করল, রামকালী আছে। সে মুকসুদাবাদে গিয়েছিল, সেখানে নিজের চোখে দেখে এসেছে রামকালী নবাব বাড়ির কবরেজ গোবিন্দগুপ্তর বাড়িতে রয়েছে, তার সাগরেদি করে কবিরেজি শিখছে। শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন জয়কালী। ছেলের বেঁচে থাকার খবর আর ছেলের জাত যাওয়ার খবর, যুগপৎ উল্টোপাল্টা দুটো খবরে তিনি ভুলেই গেলেন আনন্দে হৈ হৈ করতে হবে কি শোকে হাহাকার করতে হবে। ছেলে বৈদ্যি বাড়ির ভাত খাচ্ছে, বৈদ্যি বাড়ির আশ্রয় গ্রহণ করেছে, এ তো মৃত্যু সংবাদেরই সামিল। অথচ রামকালী এ যাবৎ মরেনি। একথা জেনে প্রাণের মধ্যে কি যেন একটা ঠেলে ঠেলে উঠছে। সে কি আনন্দ, আবেগ, অনুতাপের যন্ত্রণা, মুক্তির সুখ? গ্রামের সকলের সঙ্গে পরামর্শ করতে লাগলেন জয়কালী। অবশেষে রায় বেরোলো, জয়কালী নিজের একবার যাওয়া দরকার, সরজমিনে তদন্ত করে দেখে আসুন প্রকৃত অবস্থাটা কি। এছাড়া সে লোক প্রকৃতই রামকালী কিনা তাই বা কে জানে। যে দেখেছে সে তো নিকট আত্মীয় নয়, চোখের ভ্রম হতে কতক্ষণ। কিন্তু পরামর্শ শুনে জয়কালী আকাশ থেকে পড়লেন। আমি যাব? আমি কি করে যাব? জনার্দনের সেবা ফেলে আমার কি নড়বার জো আছে? রামকালীর মা জয়কালীর দ্বিতীয় পক্ষ দিনতারিণী শুনে কেঁদে ভাসালো। মুখে এসেছিল, বলে, জনার্দনই তোমার এত বড় হলো? বলতে পারল না সাহস করে, শুধু চোখের জল ফেলতে লাগলো। অবশেষে অনেক পরিকল্পনান্তে স্থির হলো জয়কালীর এক ভাগ্নে যাবে, বয়স্ক ভাগ্নে। তার সঙ্গে জয়কালীর প্রথম পক্ষের বড় ছেলে কুঞ্জকালী যাবে। কিন্তু এই গণ্ডগ্রাম থেকে মুকসুদাবাদে যাওয়া তো সোজা নয়। গরুর গাড়ি করে গঞ্জে গিয়ে খোঁজ নিতে হবে কবে নৌকো যাবে মুকসুদাবাদে। তারপর আবার চাল চিড়ে বেঁধে নিয়ে গরুর গাড়িতে 3 ক্রোশ রাস্তা ভেঙে নৌকোর কিনারে গিয়ে ধর্না পাড়া।
খরচও কম নয়। জয়কালী ভাবলেন, খরচের খাতায় বসানোর সংখ্যা আবার জমার খাতায় বসতে গেলে ঝঞ্ঝাট বড় কম নয়। এত ঝঞ্ঝাটের দরকারই বা কি ছিল? রাগ হলো সেই ফাজিল ছোকরাটার ওপর, যে এসে খবর দিয়েছিল, যে এত ঝঞ্ঝাট বাঁধানোর নায়ক। রামকালী তো খরচ হয়েই গিয়েছিল ওই ফাজিলটা এসে খবর না দিলে আর। কিন্তু দরকার ছিল রামকালীর মার দিক থেকে, তাই সব ঝঞ্ঝাট বইয়ে ভাগ্নেকে আর ছেলেকে পাঠালেন জয়কালী। আর কদিন পরে তারা এসে জানালো খবর ঠিক। রামকালী নিঃসন্তান গোবিন্দ বদ্যির পুষ্যি হয়ে রাজার হালে আছে। এরপর নাকি পাটনা যাবে। এদের কাছে বলেছে একেবারে বৈদ্যিবাড়ি হয়ে টাকার মোট নিয়ে দেশে যাবে, তার আগে নয়। শুনে যাদের বেশি ঈর্ষা হলো তারা বলল, এমন কুলাঙ্গার ছেলের মুখ দর্শন করতে নেই, তাছাড়া ও তো জাতিচ্যুত। যাদের একটু কম ঈর্ষে হলো তারা বলল, তবু বলতে হবে উদ্যোগী পুরুষ, আর জাতিচ্যুতই বা হবে কেন? কুঞ্জ তো বলেছে নাকি জেনে এসেছে গোবিন্দগুপ্ত রামকালী চাটুর্যের জন্য কোন এক বামুন বাড়িতে ভাতের ব্যবস্থা করে রেখেছে। গ্রামে আবার কিছুদিন এই নিয়ে আলোচনা চলল, এবং যখন এসব আলোচনা ঝিমিয়ে গিয়ে ক্রমশ আবার রামকালীর নাম ভুলতে বসল, তখন একদিন রামকালী সশরীরে হাজির হলো টাকার বস্তা নিয়ে। গোবিন্দগুপ্ত পরামর্শ দিয়েছেন, তোমার আর বদ্যি বাড়ি করে কাজ নেই বাপু, রাজ্যে এখন ভেতরে ভেতরে ঘুণ ধরতে বসেছে। নবাবের নবাবি তো শিখেই উঠেছে। আমার এই দীর্ঘকালের সঞ্চিত অর্থরাশি নিয়ে দেশে পালিয়ে গিয়ে নিজে নবাবি করোগে। আমরা স্ত্রী পুরুষ উভয়ে কাশীবাসে মনস্থির করেছি। অগত্যা চলে এসেছে রামকালী গঞ্জের ঘাট থেকে নিজের পালকি করে। গোবিন্দগুপ্তর পালকিটাও পেয়েছে রামকালী, নৌকায় চাপিয়ে নিয়ে এসেছে। কিন্তু তখন জয়কালী মারা গিয়েছে, এই মস্ত এক আফসোস। বাবাকে একবার দেখাতে পারল না রামকালী। সেই তাড়িয়ে দেওয়া ছেলেটা মানুষ হয়ে ফিরল। গঞ্জের মেলায় যেমন লোকে দল বেঁধে পাঁচ পেয়ে গরু দেখতে ছোটে, তেমনি করে দেশের সমস্ত লোক আসতে লাগলো রামকালীকে দেখতে। রামকালী মনে মনে বিব্রত হলেও সকলকে যথোচিত মান্য করল, এবং বয়োজ্যেষ্ঠ সকলকে একজোড়া করে ধুতি ও নগদ 2 টাকা দিয়ে প্রণাম করল। ঘরে ঘরে সবাই বলাবলি করতে লাগলো, কি উঁচু নজরটাই হয়ে এসেছে। অনেকে নিজের নিজের চিরদিন বাড়ি বসে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলতে লাগলো। তবু কিছুদিন একটু যাতে ঠেলা হয়ে থাকতে হয়েছিল বৈকি রামকালীকে। বার বাড়িতে শুতো, খেত। বাড়ির ছোট ছেলেপুলে দৈবাত কেউ রামকালীকে ছুঁয়ে ফেললে তাকে কাপড় ছাড়ানো হতো। কিন্তু রামকালী একদিন গ্রামকর্তাদের ডেকে সালিশি বসালো। এটা কেন হবে? একটি দিনের জন্য সে বৈদ্যের অন্ন গ্রহণ করেনি, একদিনের জন্য কোনো অনাচার করেনি, শুধু শুধু পতিত হয়ে থাকতে হবে কেন তাকে? গ্রামকর্তারা মাথা চুলকে হেঁ হেঁ করতে লাগলেন, স্পষ্ট কিছু বলতে পারলেন না, কারণ ছোঁড়াটা নাকি রাজবৈদ্য গোবিন্দগুপ্তর সমস্ত বিদ্যে আর সমস্ত টাকা হাতিয়ে নিয়ে এসেছে। তাছাড়া সোঁড়ার হাতটাও দরাজ। শোনা যাচ্ছে শিগগির পুষ্করিণীও প্রতিষ্ঠা হবে। কর্তাদের হেঁ হেঁ করার অবসরে রামকালী নিজের বক্তব্য ব্যক্ত করল। দেখুন, আমার গুরুর ওষুধ ডেকে কথা কয়, আমি তার কিছু কিঞ্চিত আশীর্বাদও পেয়েছি। সে বিদ্যে আমার জন্মভূমির, আমার পাড়াপড়শির, আমার জ্ঞাতিগোত্তরের কাজে লাগুক এই আমি চাই। তবে যদি আপনারা তা না চান তাহলে আবার আমাকে গ্রামের বাস উঠতি চলে যেতে হবে। এবার গ্রামকর্তারা হাঁ হাঁ করে উঠলেন। সত্যিই তো,
কথাটা তো উড়িয়ে দেবার নয়, সকলেরই একদিন না একদিন নিদেন কাল আছে। ওদের হাহার অবসরে রামকালী বললে, এই যে একটি পুকুর কাটবার ইচ্ছে হয়েছে, সেই উপলক্ষে একদিন গ্রাম ভোজন দেব আশা করে বসে আছি। সে আশা তাহলে আর পূরণ হবে না। এরা এবার দ্বিধাশূন্য হয়ে সে কি করে উঠলেন, আর ইত্যবস্বরে ফেলু বাড়ুজ্যে এক চাল চেলে বসলেন। কি এক সংস্কৃত শ্লোক আওড়ে বললেন হেসে হেসে, জানো তো, উপযুক্ত বয়সে বিবাহ সংস্কার না হলে কন্যা যেমন অরক্ষণীয়া হয়, পুরুষও তেমনই পতিত হয়। রামকালী মাথা নিচু করে বললেন, বয়স প্রায় 30 পার হতে চলল, এ বয়সে কে কন্যাদান করবে? ফেলু বাড়ুজ্যে বীর দর্পে বলে উঠলেন, আমি করব, এতে আমার ভাইয়েরা আমাকে যাতে ঠেললে ঠেলুন। ফেলু বাড়ুজ্যেকে যাতে ঠেলা? জাতের যিনি মাথা। হাঁ হাঁ করে স্রোত বইতে লাগলো সভায়। আর ফেলুর চালাকি দেখে মনে মনে সবাই নিজেদের গালে মুখে চড়াতে লাগলো, মেয়ে আর কার ঘরে নেই। এরই কিছুদিন পর ফেলু বাড়ুজ্যের 9 বছরের মেয়ে ভুবি বা ভুবনেশ্বরীর সঙ্গে বিয়ে হয়ে গেল রামকালীর। বহুদিন এত ঘটার বিয়ে হয়নি গ্রামে, কারণ রামকালী নিজে নিজে 500 টাকা লুকিয়ে ওর মা দিনতারিণীর হাতে গুঁজে দিয়েছিল ঘটা করতে। এই বেহায়ামিটা যথেচ্ছ নিন্দনীয়, সন্দেহ নেই, কিন্তু ঘটার মাছ মন্ডাগুলো অনিন্দনীয় ছিল। অতএব রামকালী পুনশ্চ সমাজে প্রতিষ্ঠা পেয়ে গেল, অনুমতি পেল বাড়ির মধ্যে গিয়ে খাবার শোবার। যাক, তারপরও তো কাটলো কতকাল। সেই ভুবি বড় হলো, ঘর বসত হলো, 15-16 বছরের ভরা নদী হলো। তারপর তো সত্যবতী। বুড়ো বয়সের প্রথম সন্তান বলেই হয়তো বাপের কাছে কিছু প্রশ্রয় আছে সত্যবতীর। দিনতারিণী নিরামিষ ঘরে রান্না করছিলেন। সত্যবতী দাওয়ার নিচে ছাঁচতলায় এসে দাঁড়ালো। উঁচু পোতার ঘর, দাওয়ার কিনারায় সত্যবতীর নাকের কাছাকাছি। পায়ের বুড়ো আঙুলের ওপর সমস্ত দেহভারটা দিয়ে ডিঙি মেরে গলা বাড়িয়ে সত্যবতী তার স্বভাবসিদ্ধ মাজা গলায় ডাক দিল, ঠাকুমা ঠাকুমা। নিরামিষ হেসেলের দাওয়ায় ওঠবার অধিকার সত্যবতীর কেন? বাড়ির কারোরই নেই, কেবলমাত্র যারা নিরামিষে অধিকারী তাদেরই আছে। মেটে দাওয়ায় এক পেশে কোণটা থেকে খাঁজ কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে, আর সে সিঁড়ি থেকে পায়ে পায়ে এগিয়ে যাওয়া পথ হয়েছে একেবারে ঘাট বরাবর। দিনতারিণী, দিনতারির সেজজা শিবজায়া, দিনতারিণীর 2 ননদ কাশীশ্বরী ও মোক্ষদা, মাত্র এরাই এই পদক্ষেপের অধিকারিণী। ঘড়া নিয়ে ঘাটে যান এবং স্নান সেরে ঘড়া ভরে ভিজে কাপড়ে হাতে পায়ে এসে এক্কেবারে ওই সিঁড়ি কটি দিয়ে স্বর্গে উঠে পড়েন। ওই রান্নাঘরের দেওয়ালেই তাদের কাঁচা কাপড় শুকোয়, কারণ রাত্রে তো আর এ ঘরে রান্নার পাট নেই। ঘর নিকোনোর কাজেও কিছু আর অচ্ছুতেরা এসে ঢুকবে না, সে কাজ মোক্ষদার। এঁটো শকরির ব্যাপারে মোক্ষদা বোধ করি স্বয়ং ভগবানকেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না, কাজেই সে কাজ নিজের হাতেই রাখেন। তাছাড়া মোক্ষদাই বয়সে সবচেয়ে ছোট, অন্যান্যরা সকলেই তার গুরুজন। অতএব সকলের খাওয়ার শেষে তারই ডিউটি। রান্নার দায়িত্ব দিনতারিণীর, মোক্ষদার ওপর সে রান্নার শুদ্ধতার রক্ষার দায়িত্ব। বাকি 2 জন জোগাড়ে। তা অবশ্যই জোগাড়ের কাজটাও কম না, প্রয়োজনটা 4 জনের হলেও আয়োজনটা অন্তত 10 জনের মতো হয়। কিন্তু ওসব কথা থাক, আসলে ছেলেপুলের এ উঠোনে পা দেবারও হুকুম নেই। কিন্তু সত্যবতীকে কেউ এঁটে উঠতে পারে না। ও যখন তখন দাওয়ার নিচে এসে নাক বাড়িয়ে হাঁক পারে, ঠাকুমা, অথবা পিস ঠাকুমা। দিনতারিণী ওর গলা পেয়েই
নিজের গলা বাড়িয়ে দরজার দিকে উঁকি মেরে বললেন, এই মোলজা, এ ছুরি কি দস্যি গো, আবার এসেছে, বেরো বেরো, ছোট ঠাকুরঝি দেখতে পেলে আর রক্ষে থাকবে না। সত্যবতী ঠোঁট উল্টে বলে, ছোট ঠাকুমার কথা বাদ দাও, তুমি শোনো না একটু। সত্যবতী দিনতারিণীর উপায়ী ছেলের মেয়ে, তাছাড়া সত্যর বিয়ে হয়ে গেছে, কাজেই খুব দুধ ছাইটা ওর কপালে জোটে না। তাই ওর আবদারে অগত্যাই দিনতারিণী একটু ডিঙি মেরে দাওয়ায় এসে দাঁড়ালেন। ইশারায় বললেন, কি চাই? সত্যবতী পিঠের দিকে গোটানো হাতটা ঘুরিয়ে একখানা ছোট মাপের কচি মানপাতা মেলে ধরে চুপি চুপি বলে, একটা জিনিস দাও না। এই মরেছে, এখন আবার জিনিস কি রে? এখন কি কিছু রান্না হয়েছে? আর হলেও তোর সেজ ঠাকুমা গোপালের ভোগের আগ আগেই দিয়েছি, টের পেলে কুরুক্ষেত্র করবে না? আগ চাই না, আগ চাই না, ভালো মন্দ রেঁধে নিজেরাই খেও বাবা, আমাকে এক মুঠো পান্তা ভাত দাও দেখি। পান্তা ভাত? দিনতারি আকাশ থেকে পড়লেন, আর সঙ্গে সঙ্গে যেন পাতাল ফুঁড়ে উঠলেন মোক্ষদা। পরনে সপসপে ভিজে থান, কাঁধে ভরন্ত কলসি। এইটা বোধ করি মোক্ষদার তৃতীয় রফা স্নান। যে কোনো কারণেই হোক, চাল ধুতে কি শাক ধুতে ঘাটে গেলেই মোক্ষদা একবার সব বস্ত্র স্নান সেরে নেন। দাওয়ার পৈঠে গিয়ে কখন যে উঠে এসেছেন ঠাকুমা নাতনি কারোর চোখে পড়েনি। চোখে পড়ল একেবারে সশরীরিণীর উপর। দিনতারিণী অপ্রতিভের এক শেষ, সত্যবতী বিব্রত, আর মোক্ষদা তিনি হাতে নাতে চোর ধরে ফেলার ডিটেকটিভের মতোই উল্লসিত। আবার তুই এখানে? খনখনে গলায় প্রশ্ন করেন মোক্ষদা। সত্যবতী ঈষৎ আমতা আমতা করে বলে, বারে, আমি কি তোমাদের দাওয়ায় উঠেছি? দাওয়ায় উঠেসনি বলি, সত্যি রাস্তা মারিয়ে এসে সেই পা ওই উঠোনে তো পা দিয়েছিস। তুলসী গাছে জল দিতে উঠোনে নামতে হবে না আমাদের? সত্যবতী গোজ গোজ করে বলে, নামবার সময় তো ঘড়া ঘড়া জল না ঢেলে নামবে না, তাতে আবার অত কি? মুখে মুখে চপা করিস নে সত্য, অভ্যেস ভালো কর। মোক্ষদা ঘোড়াটাকে দুম করে রান্নাঘরের চৌকাঠের ওপিঠে বসিয়ে আঁচলে নিংড়ে নিংড়ে কাদা ধুতে ধুতে বললেন, বাপের সোহাগে সোহাগে যে একেবারে ধিঙ্গি পদ পেয়ে আছিস বলি, শ্বশুর ঘর করতে হবে না, পরের বাড়ি যেতে হবে না, আর কদিন ধিঙ্গি নাচ নেচে বেড়াবি? মেরে কেটে 2-4 বছর, তারপর গলায় রসুরি দিয়ে টেনে নিয়ে যাবে না, তখন করবি কি? প্রতি কথায় এই পরের ঘর যাওয়ার বিভীষিকা দেখিয়ে দেখিয়ে জব্দ করার চেষ্টাটা দু চক্ষের বিষ সত্যবতীর। বরং তাকে ওরা ধরে দুঘা মারুক, সহ্য হবে, কিন্তু ওই পরের ঘরের খোটা সহ্য হয় না। অথচ ওটিই যেন ওদের প্রধান ব্রহ্মাস্ত্র। সত্যবতী তাই বিরক্তভাবে বলে, করবো আবার কি? কি আর করবি, উঠতে পুষতে সাউরির গোনা খাবি? ওই পডলা ঘোষালের ভাইপো বউটার মতো টোনা খেতে খেতে গালে কাল ছিটে পড়ে যাবে। সত্যবতী বয়স ছড়া ভঙ্গিতে ঝঙ্কার দিয়ে ওঠে, সৃষ্টি ছাড়া সংসারের লোক তো আর পডলা কাকার ভাজের মতো দজ্জাল নয়। ও মা, ও মা, কথা শোনো মেয়ের। মোক্ষদা হিত্তেলের রং নিটোল টাইট হাত দুখানা নেড়ে বললেন, তা বলবি বই কি? বোর দোষ হলো না, দোষ হলো শাশুড়ি। অবাধ্য চোপাবাজ বউকে কি করবে শুনি? ঠোঁটে বসিয়ে ফুলচন্দন দিয়ে পুজো করবে? আহা, পুজো করা ছাড়া আর কথাই নেই যেন। খুব ভালো চোখে, একটু ভালো চোখে চাইতে পারে না? দুটো মিষ্টি করে কথা বলতে পারে না? ও মা গো! মোক্ষদা খনখনে গলায় হেসে উঠে বললেন, ভেতরে ভেতরে মেয়ে পাকার দাড়ি হয়েছে, দেখবো লো দেখবো, তোর শাউরি কি মধুধালা কথা কইবে, কত সোনার চোখে দেখবে। সে যাক, বলি পান্তা ভাতের কথা কি যেন বলছিলি? এতক্ষণ চুপ করেছিলেন, এবারে দিনতারিণী হাসেন।
হেসে ফেলে বললেন, ও আমার কাছে এসেছে পান্তা ভাত চাইতে। পান্তা ভাত চাইতে এসেছে? মোক্ষদা সহসা যেন ফেটে পড়েন। আমাদের হেসেলে পান্তা চাইছে, আর তুমি সেই শুনে গা পাতলা করে হাসছো নতুন মেজবউ? আর কত আহ্লাদ দেবে নাতনিকে, পরকাল যে ঝরঝর করে যাচ্ছে। বলি শ্বশুর বাড়ি গিয়ে যদি বেধবার হেসেল থেকে দুটো পান্তা চেয়ে বসে, তারা বলবে কি? এ কথা ভাববে না যে আমরা বুঝি গপ গপ করে বাড়ি বসে হাঁড়ির ভাত গিলি? বলবে না? তাই কখনো বলে ঠাকুরজি? দিনতারিণী গলা কথাটা হালকা করে একটু কষ্ট হাসি এসে বললেন, ছেলে বুদ্ধি, অজ্ঞানে কি না বলে। ছেলে বুদ্ধি? ও মালো, স্বামীর ঘর করতে পাঠালে ও এখন ছেলের মা হতে পারে, বুঝলে নতুন মেজবউ? মোক্ষদা কান থেকে গামছাখানা নিয়ে জোরে জোরে ঝাড়তে ঝাড়তে বললে, মেয়ের বাক্যি বলি সরো না তো কান দিয়ে, সোহাগেরই গন্ধ। এই তোকে সাবধান করে দিচ্ছি সত্য, খবরদার 5 জনের সামনে এমনি বেফাস কথা বলবি না। পাড়াপড়শি উনুনমুখীরা তো মজা দেখতেই আছে, এমন কথা শুনলে ঠিক বলবে আমরা বাসি হাঁড়িতে খাই। হঠাৎ হি হি করে হেসে ওঠে সত্যবতী। হেসে বলে, লোকে বললেই কি তোমার গায়ে ফোসকা পড়বে? মোক্ষদা হঠাৎ মেয়েটাকে ছুতে পারবে না, তাই নিজের গালেই একটা চড় মেরে বললেন, শুনলে নতুন মেজবউ তোমার নাতনির আসপর্দার কথা? বলে কি না লোকে বললেই বা? ডাক শাস্তরের কথা, যাকে বলল ছি তার লইলই বা কি? আর বলে কি না সেরেছে। দিনতারিণী ভাবেন, মোক্ষদা একবার মুখ খুললে তো আর রক্ষে নেই। দুর্দান্ত স্বাস্থ্য মোক্ষদার, দুরন্ত তেষ্টা খিদে। সেই খিদে তেষ্টা চেপে রেখে 3 প্রহর বেলায় জল খায়, বেলা গড়িয়ে অপরাহ্ন বেলায় ভাত। সকালের দিকে শরীরের মধ্যে ওর খাঁ খাঁ ঝাঁ ঝাঁ করতে থাকে, আর কথার চোটে থরহরি করে ছাড়ে সব্বাইকে। প্রসঙ্গটা তাই তাড়াতাড়ি পরিবর্তন করেন দিনতারিণী। হ্যাঁ লা সত্য, সকালবেলা জলপান খাসনি, অসময়ে এখন পান্তা ভাতের খোঁজ? আহা কি বুদ্ধির ছিরি! সত্য ঝেঁঝে ওঠে। আমিই যেন খাবো, কেঁচো আর পান্তা ভাত দিয়ে টোপ ফেলবো। কি করবি? দিনতারিণীর আগেই মোক্ষদা 2 চোখ কপালে তোলেন। কি করবি? টোপ ফেলবো, টোপ, মাছের টোপ। পেয়েছ শুনতে? নেড়ুয়ামায় কিঞ্চি ছেঁচে খুব ভালো একটা ছিপ করে দিয়েছে, খিড়কির পুকুরে মাছ ধরবো। সত্য! মোক্ষদা যেন ছিট পিটিয়ে ওঠে। ছিপ ফেলে মাছ ধরবি তুই? খুব নয় বাপের সোহাগী আছিস তাই বলে কি সাপের 5 পা দেখেছিস? মেয়ে মানুষ, ছিপ ফেলে মাছ ধরবি? সত্য ঝাগড়া চুলের মাথাটা ঝাঁকিয়ে বলে, আহা, ছোট ঠাকুমার কি বাক্যির ছিরি? মেয়ে মানুষ মাছ ধরে না। রাঙা ঠাকুমা ধরে না? ও বাড়ির পিসিরা ধরে না? মরণ, মুখ পোড়া মেয়ে, ওরা ছিপ ফেলে মাছ ধরে? ওরা তো গামছা ছাকা দিয়ে চুনোপুটি তোলে, তাতে কি? সত্য হাতের মানপাতাখানা দাওয়ার উপর আঁচড়াতে আঁচড়াতে বলে, গামছাটা দিয়ে ধরলে দোষ হয় না, ছিপ দিয়ে ধরলেই দোষ, চুনোপুটি ধরলে দোষ হয় না, বড় মাছ ধরলেই দোষ। তোমাদের এসব দোষের শাস্ত্র কে লিখেছে গা? সত্য! দিনতারিণী কড়ার স্বরে বলেন। 1 ফোঁটা মেয়ে, অত বাক্যি কেন লা? ঠিক বলেছে ছোট ঠাকুরঝি, পরের ঘরে গিয়ে হাঁড়ির হাল ঠেলতে হবে এরপর। বাবা, 2টো পান্তা চাইতে এসে কি খোরাক! যাচ্ছি আমি হেসেলের ওদের ওখানে। যাব কি? সেখানে তো আবার বড় জেঠি, গুলি ভাটার মতো চাউনি। খেদিদের বাড়ি থেকে নিলেই হতো তার চেয়ে। কি বললি? খেদিদের বাড়ি থেকে ভাত? কায়েত বাড়িতে ভাত নিয়ে ঘাটবি তুই? ঘেটেছি নাকি? বাহ, ফিরহাদ তোমাদের খালি দোষ আর দোষ। আচ্ছা যাচ্ছি আমি ও হেসেলেই, কিন্তু যখন বড় মাছ ধরবো তখন দেখো। বলে সত্য আশরানোর চোটে চিড়ে যাওয়া মানপাতাটা হাতে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় দাওয়ার কোণ বরাবর ধরে ওই মহলে। সেখানে বিরাট এক কর্মযজ্ঞের কাণ্ড চলছে অহরহ। দিনের 2 বেলা 2-250 পাত পড়ে।
সেখানেও এমনি উঁচু পোতের রান্নাঘর, তবে দাওয়ায় উঠতে তেমন বাধা নেই, বেপরোয়া উঠে গেল সত্য। আর এদিক ওদিক দাওয়ার কোণ থেকে একখানা খালি নারকেলের মালা কুড়িয়ে নিয়ে রন্ধনশালায় দরজার সামনে এসে দাঁড়িয়ে ভর করে ডাকল, বড় জেঠি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।